ইলেকট্রিসিটি আমাদের দৈনন্দিন জীবনে একটা অবিচ্ছেদ্য অঙ্গ। তোমরা দেখেছো যে ২-৪ ঘন্টা যদি ইলেকট্রিসিটি না থাকে আমাদের জীবনটা ওষ্ঠাগত হয়ে ওঠে। তাহলে এই এত অত্যন্ত প্রয়োজনীয় একটি আমাদের দৈনন্দিন জীবনের যে অঙ্গ, সেইটি কি করে এত বিপুল পরিমাণে সৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদের গৃহস্থালির কাজকর্ম থেকে শুরু করে ট্রাম, ট্রেন, কল কারখানা ইত্যাদি বিশাল এই যে পৃথিবী, তার কর্মযোগ্য যার উপর নির্ভরশীল হয়ে চলছে। ইলেকট্রিসিটি উৎপাদনের ক্ষেত্রে আমরা খুব সামান্য দুটি উৎস বলতে পারি, সেটা হচ্ছে যে আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি, যেটা সৌর শক্তি থেকে আমরা যা পাই ফটো ইলেকট্রিক সেলে। আরেকটা খুব অল্প পরিমাণে উৎস, সেটা হচ্ছে যে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, সেটা আমরা পেয়ে থাকি বিভিন্ন ব্যাটারিগুলোতে। আর বাকি যে বিপুল পরিমাণ শক্তির চাহিদা, সেটা পূরণ করা হয় মূলত তাপ বিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র আর খুব অল্প পরিমাণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে, সেটা তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যাই হোক না কেন, সব ক্ষেত্রেই একটা টারবাইনকে ঘোরানো হয়। সেই টারবাইনকে ঘুরিয়ে আমরা কিভাবে বিদ্যুৎ উৎপাদন করি তার মূল নীতিটি আমরা আজকে জেনে যাব। সেটা কিভাবে হয় দেখো, সেটার মূল নীতি হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে বোঝায় যে কোনো বদ্ধ কুণ্ডলীকে তার সঙ্গে যে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহ রয়েছে, সেই সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটালেই বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হয় এবং তড়িৎ প্রবাহ আমরা পেয়ে থাকি। এটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তোমরা এই ছবিটিতে যেটি দেখতে পাচ্ছ, যে বাম দিকে একটি দণ্ড চুম্বক রয়েছে, সেই দণ্ড চুম্বক থেকে হলুদ রেখার কতকগুলি তীর চিহ্ন দেখতে পাচ্ছ। এর আগে তোমাদিকে আমি চুম্বক বলরেখার কথা বলেছিলাম। এই হলুদ রেখাগুলি হচ্ছে সেই বলরেখা। এই বলরেখাগুলোকে একসঙ্গে আমরা চৌম্বক প্রবাহ বলে থাকি, ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স একত্রিতভাবে চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স বলি। এই ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ, তার সামনে রাখা আছে একটি বদ্ধ কুণ্ডলী। বাম দিকে চিত্রটিতে লক্ষ্য করো। আমরা যদি এই বদ্ধ কুণ্ডলীর সামনে দণ্ড চুম্বকটিকে স্থিরভাবে রেখে দিই, তাহলে ওই বদ্ধ কুণ্ডলীতে কিন্তু কোনো রকম তড়িৎ চালক বল আবিষ্ট হবে না, কোনো তড়িৎ প্রবাহ পাবো না। কখন পাবো না, যদি আমরা ওই দণ্ড চুম্বকটিকে গতিশীল করি, অর্থাৎ ওই কুণ্ডলীর সামনের দিকে নিয়ে যাই সেই অগ্রগমনের সময়, কিংবা ওই কুণ্ডলী থেকে দণ্ড চুম্বকটিকে যদি দূরে একটু সরিয়ে নিয়ে যাই, অর্থাৎ পশ্চাৎ গমনের সময়, দেখতে পাবো যদি ওই কুণ্ডলীর সাথে যদি কোনো গ্যালভানোমিটার বা এই জাতীয় কোনো যন্ত্রকে সংযোগ করে রাখা যায়, দেখব যে ওই কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হয়েছে। তাহলে আমরা এইটা বুঝলাম যে দণ্ড চুম্বকটিকে সঞ্চরণশীল হতে হবে।
অপরদিকে দণ্ড চুম্বকটিকে স্থির রেখে যদি বদ্ধ কুণ্ডলীটিকে সঞ্চরণশীল করি তাহলেও কিন্তু কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হবে। আবার আরেকটা কথা বলতে পারি যে বদ্ধ কুণ্ডলী এবং দণ্ড চুম্বক এই দুয়ের মধ্যে যদি আপেক্ষিক গতি সৃষ্টি করি তাহলেও বদ্ধ কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হবে। এই যে তড়িৎ চালক বল যেটা আবিষ্ট হলো সেটা প্রথম এর উপর সূত্র বা গবেষণা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ফ্যারাডে। বিজ্ঞানী ফ্যারাডের তিনি দুটি সূত্র দিলেন, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। আমরা ফ্যারাডের প্রথম সূত্রে দেখব যে কি কারণে তড়িৎ চালক বল তথা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় বদ্ধ কুণ্ডলীতে। 1 নম্বরে প্রথম সূত্র, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলেই কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলে। দ্বিতীয় সূত্র, তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ চালক বলের মান বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। কি পরিমাণে তড়িৎ চালক বল উদ্ভূত হতে পারে কোনো বদ্ধ কুণ্ডলীতে সেটা আমরা দ্বিতীয় সূত্র থেকে জানতে পারছি। এখানে আমরা কুণ্ডলী কিংবা দণ্ড চুম্বক যে কোনো একটিকে অথবা উভয়ের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি করলে তড়িৎ চালক বলের উদ্ভব হয়। দুটিকে স্থির রেখে দিলে কিংবা দুটিকে যদি আমরা একই বেগে সঞ্চরণশীল করি তাহলে কিন্তু কুণ্ডলীতে কোনো তড়িৎ চালক বল সৃষ্টি হবে না। ডান দিকে যে নিচের যে ছবিটি দেখছো সেই ছবিটিতে একটি বদ্ধ কুণ্ডলী রয়েছে, একটি অন্তরিত তারকে কয়েক পাক দিয়ে এই কুণ্ডলী তৈরি করা হয়েছে, যেটা তোমরা বাড়িতেও করে দেখতে পারো। এই কুণ্ডলীর দুই প্রান্তে তড়িতের অস্তিত্বকে জানার জন্য একটি গ্যালভানোমিটার নামক ছোট্ট যন্ত্রকে সংযোগ করে রাখা হয়। বাড়িতে করলে সেই ক্ষেত্রে তোমরা ছোট এলইডি ল্যাম্প একটা যোগ করে দেখতে পারো। একটা দণ্ড চুম্বককে কিছুক্ষণ দূরে রাখো, যদি স্থির অবস্থায় দুটি যদি থাকে দেখবে গ্যালভানোমিটারের কাঁটাটি শূন্য দাগে স্থির হয়ে রয়েছে। এরপর যখন দণ্ড চুম্বকের এন মেরুটি ধরে নাও বদ্ধ কুণ্ডলীর মধ্যে অগ্রগমন ঘটাচ্ছ, তখনই দেখতে পাবে গ্যালভানোমিটারের কাঁটাটি একটি দিকে বিক্ষিপ্ত হলো। ধরে নাও ডান দিকে কাঁটাটি, জিরো দাগ থেকে ডান দিকে কাঁটাটি বিক্ষিপ্ত হলো। সেক্ষেত্রে দেখতে পেলাম দণ্ড চুম্বকটি সঞ্চরণশীল হলে অগ্রগমনের সময় তড়িৎ চালক বল উদ্ভূত হলো। আবার যখন ওই দণ্ড চুম্বকটিকে কুণ্ডলীর ভিতরে যখন স্থির করে রেখে দিবে তখন দেখবে গ্যালভানোমিটারের কাঁটাটি শূন্য দাগে এসে স্থির হলো। তার মানে কি না, এই দুটি বস্তুই এই সময় স্থির হয়ে রয়েছে। এবারে দণ্ড চুম্বকটিকে বদ্ধ কুণ্ডলী থেকে যখন বাইরের দিকে বের করবে, দণ্ড চুম্বকের পশ্চাৎ গমনের সময় আরেকবার দেখবে গ্যালভানোমিটারের কাঁটাটি একইভাবে বিক্ষিপ্ত হচ্ছে, কিন্তু বিক্ষেপের অভিমুখটা বিপরীত দিকে। অর্থাৎ আগে যদি ডান দিকে বিক্ষেপ হয়েছিল কাঁটাটি, পশ্চাৎ গমনের সময় দেখতে পাবো সেটা বাম দিকে বিক্ষেপ হচ্ছে। এর কারণটা হলো, তোমাদেরকে এর আগেই আমি বলেছি যে
ওই বদ্ধ কুণ্ডলীতে যখন দণ্ডচুম্বকটিকে স্থির রেখেছিলাম, তখন দণ্ডচুম্বক থেকে নির্গত চুম্বক প্রবাহ কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট অবস্থায় ছিল স্থির মানের। যখনই দণ্ডচুম্বকটিকে সঞ্চরণশীল করছি, সেটা অগ্রগমন কিংবা পশ্চাৎগমন যেভাবেই হোক, তখনই ওই কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট যে চুম্বক বলরেখা বা চুম্বক প্রবাহ, তার পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনটি ঘটে বলেই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। তাই কুণ্ডলী অথবা দণ্ডচুম্বক অথবা উভয়েরই বদ্ধ কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক বলরেখা বা চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন ঘটে, তবেই কেবলমাত্র বদ্ধ কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। এই যে তড়িৎচালক বল যেটা আবিষ্ট হলো, তার পরিমাণকে বাড়ানো যায় যদি দণ্ডচুম্বকটিকে যদি অনেক বেশি দ্রুত যদি গতিশীল করা যায়, অর্থাৎ সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহের পরিবর্তনকে খুব দ্রুত যদি করা যায়, অথবা দণ্ডচুম্বকের শক্তি বৃদ্ধি করে কিংবা বদ্ধ কুণ্ডলীর পাক সংখ্যা বৃদ্ধি করে আবিষ্ট তড়িৎচালক বলের মান বৃদ্ধি করা সম্ভব। এই আবিষ্ট তড়িৎচালক বল, যার থেকে আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ পাবার মূল নীতি। যে কোনো বিদ্যুৎ কেন্দ্রে এই একটি নীতিই প্রযোজ্য, সেটা তাপবিদ্যুৎ হোক, জলবিদ্যুৎ হোক, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সব ক্ষেত্রেই কিন্তু এই মূল নীতি একটাই। এখন এই যে বিপুল পরিমাণ তড়িৎ শক্তি আমরা লাভ করছি, সেই বিপুল পরিমাণে শক্তি শুধুই কি সৃষ্টি হয়ে যায়? এই ক্ষেত্রে কি শক্তির সংরক্ষণ নীতি কোথাও লঙ্ঘিত হয় কি? না, শক্তির সংরক্ষণ নীতি কোনোভাবেই লঙ্ঘিত হয় না। শক্তির সংরক্ষণ নীতি মেনেই এই তড়িৎ শক্তির উৎপত্তি। আমরা যান্ত্রিক শক্তির পরিবর্তে তড়িৎ শক্তি লাভ করছি বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে। টারবাইনকে ঘোরানো হয়, সেখানে যান্ত্রিক শক্তি, সেই যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। টারবাইনকে ঘোরানোর জন্য আমরা কখনো পারমাণবিক শক্তিকে ব্যবহার করি, কখনো তাপ শক্তিকে ব্যবহার করি, কখনো জলপ্রবাহের যে যান্ত্রিক শক্তি, সেই শক্তিকে ব্যবহার করে থাকি। এই যে শক্তির নিত্যতা সূত্রকে মেনে চলে, এর উপর ভিত্তি করেই বিজ্ঞানী লেঞ্জ তার সূত্রটি দিলেন। সেই সূত্রটি হচ্ছে লেঞ্জের সূত্র নামে পরিচিত। বিজ্ঞানী লেঞ্জ তার সূত্রে বললেন, আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন একটি অভিমুখে হবে যাতে যে কারণে প্রবাহের সৃষ্টি হয়, প্রবাহ সর্বদা সেই কারণটিকে বাধা দিবে। এর ব্যাখ্যাটা হচ্ছে কিরকম? তোমাদিকে এর আগে আমি বলেছি সলিনয়েড পড়াবার সময়, যে কোনো সলিনয়েডে যখনই তড়িৎ প্রবাহ চালনা করা যায়, তখন ওই সলিনয়েডটি সাময়িকভাবে একটি দণ্ড চুম্বকের ন্যায় আচরণ করে, অর্থাৎ ওর চতুর্দিকে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, যার এক প্রান্ত এন মেরু, যেদিকে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে প্রবাহিত হয়, আর অপর দিকে এস মেরু, যে প্রান্তটিতে ঘড়ির কাঁটার অভিমুখে তড়িৎ প্রবাহিত হয়।
এটা তোমাদেরকে আগেই আমি আলোচনা করেছিলাম। এখন আমরা যে বদ্ধ কুণ্ডলীটি নিয়েছি, সেই বদ্ধ কুণ্ডলীটিতে কোনো তড়িৎচালক বল নাই যখন দণ্ডচুম্বকটিকে আমরা স্থির অবস্থায় রাখি। কেমন করে শক্তির নিত্যতা সূত্র বা শক্তির সংরক্ষণ সূত্রটিকে অনুসরণ করে এই তড়িৎ শক্তি বিপুল পরিমাণে সৃষ্টি হয়, লেঞ্জের সূত্র থেকে তার ব্যাখ্যা আমরা কিভাবে পাচ্ছি একটু লক্ষ্য করো। আমরা যখন দণ্ডচুম্বকটিকে কুণ্ডলীর দিকে অগ্রগমন ঘটাচ্ছি, ধরে নাও এন মেরুকে কুণ্ডলীর সামনের দিকে নিয়ে যাচ্ছি, তখন ওই বদ্ধ কুণ্ডলীতে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটে, যে কারণে ওই কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হয় এবং এই আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখটি দণ্ডচুম্বকের সম্মুখ দিকে যে পরিবাহীটি রইল, কুণ্ডলীর যে অংশটি রয়েছে, সেই দিকে ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, যার ফলে দণ্ডচুম্বকটিকে যখন অগ্রগমন ঘটানো হয়, ওই বদ্ধ কুণ্ডলীর সম্মুখ প্রান্তে এন মেরু সৃষ্টি হয়। আমরা জানি এন মেরুকে বিকর্ষণ করে, সমমেরু বিকর্ষণ করে। অর্থাৎ দণ্ডচুম্বকটিকে আমি যখন অগ্রগমন ঘটাতে চাই, তখন বদ্ধ কুণ্ডলীতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র এই দণ্ডচুম্বকের অগ্রগমনকে বাধা দিবে। এই বিরুদ্ধ বলের আমাদেরকে এই বলের বিরুদ্ধে একটা কার্য করে দণ্ডচুম্বককে কুণ্ডলীর মধ্যে প্রবেশ করাতে হয়। এইখানেই আমাদেরকে একটা যান্ত্রিক শক্তি প্রয়োগ করতে হলো, যেটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক অপর দিকে যখন দণ্ডচুম্বকটিকে বাইরের দিকে নিয়ে আসব, অর্থাৎ পশ্চাৎ গমন ঘটাতে চাইব, তখন বদ্ধ কুণ্ডলীতে যে তড়িৎ চালক বল সৃষ্টি হবে, অর্থাৎ যে প্রবাহের সৃষ্টি হবে, সামনের প্রান্তে তার অভিমুখ হবে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ সেই সময় সামনের প্রান্তটিতে এস মেরু সৃষ্টি হয়। দণ্ডচুম্বকের পশ্চাৎ গমনের সময় কুণ্ডলীতে সৃষ্ট এস মেরু দণ্ডচুম্বকের পশ্চাৎ গমনকে বাধা দেয়। কেন না তখন আকর্ষণ বল কাজ করে। এই বিরুদ্ধ বল, তার বিরুদ্ধে কার্য করতে গিয়ে যে শক্তিটা প্রয়োগ করতে হয়, সেই শক্তির জন্যই বদ্ধ কুণ্ডলীতে আবার বিপরীত অভিমুখে তড়িৎ চালক বলের সৃষ্টি হয়। অর্থাৎ যান্ত্রিক শক্তি প্রয়োগ করেই আমরা তড়িৎ শক্তি লাভ করছি। এই হলো শক্তির নিত্যতা সূত্র এবং লেঞ্জের সূত্র। আমরা বাড়িতে যে তড়িৎ প্রবাহ ব্যবহার করি, আমরা রাস্তায় ঘাটে ইলেকট্রিক পোস্টে যে বৈদ্যুতিক লাইন দেখি, সব ক্ষেত্রেই যে তড়িৎ প্রবাহ দেখব, সেগুলো সবই এসি প্রবাহ। ডিসি প্রবাহ কোথায় পাই? ডাইরেক্ট কারেন্ট, যাকে সমপ্রবাহ বলা হয়, সেটা ব্যাটারিতে। আমরা যে সমস্ত তড়িৎ কোষ বা ব্যাটারিকে ব্যবহার করি, তার থেকে স্থির মানের একটি প্রবাহ পাওয়া যায়, সেটি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। সমপ্রবাহের বৈশিষ্ট্য হলো কি না, যখন কোনো একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহের অভিমুখ সময়ের সঙ্গে পরিবর্তিত হয় না, সেই প্রবাহটিকে বলা হয় সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট।
আমরা যদি সময়ের সঙ্গে প্রবাহ মাত্রাকে লেখচিত্র অঙ্কন করি তাহলে সেই ক্ষেত্রে একটি স্ট্রেট লাইন পাব। অল্টারনেটিং কারেন্ট এসি প্রবাহ যদি সময়ের সাপেক্ষে কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে পরিবর্তন ঘটে তাহলে সেই তড়িৎ প্রবাহটিকে পরিবর্তী তড়িৎ প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বলা হয়। এই যে দু রকমের প্রবাহের কথা জানলাম, এই দুটি প্রবাহের মধ্যে আমরা পরিবর্তী প্রবাহকেই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি কল কারখানা, দৈনন্দিন জীবন, ট্রেন, ট্রাম ইত্যাদি সব ক্ষেত্রেই। কেন ব্যবহার করা হয়? তার কারণ ডিসি থেকে এসির সুবিধা অনেক বেশি। তার সুবিধাগুলি দেখো। সুবিধা হচ্ছে কি, যে উৎপাদন কেন্দ্রে ডিসি প্রবাহ অপেক্ষা এসি প্রবাহ উৎপাদন করা অনেক কম ব্যয়বহুল। দ্বিতীয়ত, না যখন তড়িৎ শক্তি সরবরাহ বা বন্টন করা হয় তখন ডিসি অপেক্ষা এসিতে তড়িৎ শক্তির অপচয় অপেক্ষাকৃত কম হয়। বিভিন্ন ট্রান্সফরমার আমরা ব্যবহার করি, স্টেপ ডাউন ট্রান্সফরমার, যার দ্বারা তড়িৎ চালক বল বা বিভবকে আমরা কমিয়ে দিতে পারি, স্টেপ আপ ট্রান্সফরমার, যার দ্বারা আমরা তড়িৎ বিভবকে বৃদ্ধি করতে পারি। এই ট্রান্সফরমার ব্যবহারটা এসির ক্ষেত্রেই করা সম্ভব। এছাড়া উচ্চ কম্পাঙ্কের পরিবর্তী প্রবাহকে অনেক দূর পর্যন্ত সম্প্রচারিত করা যায়। এই সমস্ত সুবিধাগুলির জন্য আমরা এসিকেই সবচেয়ে বেশি ব্যবহার করি। তবে এটা জেনে রাখবে যে এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তরিত করা যায় রেকটিফায়ার বা একমুখী কারক যন্ত্র দিয়ে। তোমরা মোবাইলে যে চার্জ দাও বা বিভিন্ন ব্যাটারিতে যে চার্জ দাও, সেই চার্জারগুলো সেগুলো সব এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তরিত করে। এগুলো এক একটি রেকটিফায়ার। আবার প্রয়োজন মতো ডিসি প্রবাহকে এসি প্রবাহেও রূপান্তর করা যায় কনভার্টার যন্ত্রের সাহায্যে। সেটি করা সম্ভব। বাড়িতে যে ইনভার্টার আমরা ইউজ করে থাকি, সেখানে বিদ্যুৎ চলে গেলে লোডশেডিং এর সময় ব্যাটারিতে যে তড়িৎ শক্তি সৃষ্টি হয় সেটা ডিসি প্রবাহ, সেটিকে এসিতে কনভার্ট করে কনভার্টার। অর্থাৎ এসিকে ডিসি বা ডিসিকে এসি, এটা করা সম্ভব। জেনারেটর, আমরা বিদ্যুৎ তৈরি করি, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে যেমন তৈরি করি, তেমনি ক্ষণস্থায়ী ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা জেনারেটরের ব্যবহার করে থাকি। জেনারেটরের অপর নাম হচ্ছে ডাইনামো। এই জেনারেটর দু রকমের হতে পারে। এক ধরনের জেনারেটর থেকে আমরা এসি তড়িৎ প্রবাহ বা পরিবর্তী প্রবাহ পেতে পারি, সেটাকে এসি ডাইনামো বা এসি জেনারেটর বলা হয়। আরেক ধরনের জেনারেটর আছে যেখান থেকে ডিসি প্রবাহ পেতে পারি, তাকে ডিসি ডাইনামো বা ডিসি জেনারেটর বলা হয়। এই সমস্ত জেনারেটর এরা সবাই কিন্তু তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই মূল নীতির থেকেই
কাজ করে। আমরা এর আগে বিজ্ঞানী ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম পড়েছিলাম। তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া তার কোন অভিমুখে হতে পারে তার ব্যাখ্যা করতে গিয়ে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম পেয়েছিলাম। এখানে তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে সেই বিজ্ঞানীর আরেকটি নীতি পাব, সেটি হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, যাকে ডাইনামো নিয়মও বলা হয়। ফ্লেমিং এর ডান হস্ত নিয়মে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা এই তিনটি আঙুলকে সমকোণে রেখে যদি প্রসারিত করা যায়, তাহলে আমাদের তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, বৃদ্ধাঙ্গুলি যদি পরিবাহী তারের গতির অভিমুখকে সূচিত করে, তাহলে মধ্যমা বরাবর আবিষ্ট তড়িৎ প্রবাহের দিককে নির্দেশ করে। কোনো পরিবাহীকে চৌম্বক ক্ষেত্রে আমরা যদি সমকোণে গতিশীল করি, সেই পরিবাহীর মধ্যে যে তড়িৎচালক বল আবিষ্ট হবে তার অভিমুখ কোন দিকে হবে তা আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম থেকে নির্ধারণ করতে পারি। এই নীতিটিকে মাধ্যমে আমরা এসি ডাইনামো এবং ডিসি ডাইনামোতে উদ্ভূত তড়িৎ চালক বলের অভিমুখগুলোকে জানতে পারব। প্রথমে এসি ডাইনামো বা এসি জেনারেটরের কথা বলছি। এই এসি ডাইনামোতে একটি অন্তরিত তামার তারের কুণ্ডলী বা আর্মেচার থাকে। এর আগে মোটরে যে গঠনচিত্র তোমরা দেখেছিলে, সেই মোটরের মতোই এর গঠনচিত্র, কয়েকটি বেসিক জায়গায় একটু পরিবর্তন আছে। এই আর্মেচার কুণ্ডলীটিকে একটি অশ্বক্ষুরাকৃত চুম্বকের মাঝখানে রাখা হয়। এন আর এস এর মাঝখানে যে সুষম স্থির মানের চৌম্বক ক্ষেত্র থাকে, তার মাঝে এই আর্মেচার কুণ্ডলী থাকে। আর্মেচার কুণ্ডলীর দুই প্রান্তে দুটি স্লিপ রিং R1 এবং R2 যুক্ত করা থাকে, আর স্লিপ রিংগুলিকে স্পর্শ করে থাকে দুটি কার্বন ব্রাশ B1 এবং B2। এই B1 B2 স্থির থাকে, স্লিপ রিং সঞ্চরণশীল। B1 B2 ব্রাশগুলির সঙ্গে বহির্বর্তনীর সংযোগ করা হয়। যখনই আর্মেচার কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হবে, সেই তড়িৎ চালক বল B1 B2 ব্রাশের মাধ্যমে বহির্বর্তনীতে প্রবাহিত হবে। এর কার্যনীতি আমরা বুঝব যখন আমরা এই আর্মেচার কুণ্ডলীটিকে এন এবং এস এর মাঝখানে স্থির অবস্থায় রাখবো, তখন বহির্বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ পাবো না, কারণ ওই কুণ্ডলীর সঙ্গে সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহের কোনো পরিবর্তন ঘটে না। এই কুণ্ডলীটিকে বা আর্মেচার কুণ্ডলীটিকে ঘোরাবার জন্য এর সঙ্গে টারবাইনের সংযোগ করা থাকে। সেই টারবাইনটিকে ঘোরানো হয় কখনো বাষ্প শক্তি দিয়ে, কখনো জলপ্রবাহ দিয়ে, কখনো বা পারমাণবিক শক্তির পরিবর্তে যে বাষ্প শক্তি পায় তার মাধ্যমে। যেভাবেই হোক, টারবাইনকে ঘোরালে আর্মেচার কুণ্ডলী সঞ্চরণশীল বা ঘূর্ণনক্ষম হয়ে ওঠে। বাইরের থেকে এই যান্ত্রিক শক্তি প্রয়োগ করে যখন আর্মেচার কুণ্ডলীকে ঘোরানো হয়, তখনই আর্মেচার কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক বলরেখা বা সংশ্লিষ্ট চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটতে থাকে এবং ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে
এ বি বা সি ডি এই দুই বাহু বরাবর বিপরীত অভিমুখে তড়িৎ চালক বল আবিষ্ট হয়, যা আমরা বহির্বর্তনীতে পাঠিয়ে দিয়ে বিপুল পরিমাণে তড়িৎ শক্তি লাভ করতে পারি। এই হলো এসি জেনারেটর, তার গঠন এবং কার্যনীতি। নেক্সট হচ্ছে ডিসি জেনারেটর বা ডিসি ডায়নামো। এসি জেনারেটর, তার থেকে এর গঠন প্রণালীর খুব বেশি কিছু তফাৎ নেই। আমরা ডিসি জেনারেটর থেকে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট বহির্বর্তনীতে পাব। এই ক্ষেত্রেও সেই একই একটি অশ্বক্ষুরাকৃতি চুম্বক এন আর এস মেরু, তার মাঝখানে যে সুষম স্থির চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেখানে একটি তারের কুণ্ডলী অর্থাৎ আর্মেচারকে রাখা হয়। এই ক্ষেত্রে একটু তফাৎ যেটা, আর্মেচার কুণ্ডলীর দুই প্রান্তে অর্ধবলয়ের আকৃতির দুটি কমিউটেটর সংযোগ করা থাকে। খুব ভালো করে খেয়াল রাখবে, এসি ডায়নামোতে দুটি স্লিপ রিং ছিল, ডিসি ডায়নামোতে দুটি কমিউটেটরের সঙ্গে আর্মেচার দুই প্রান্ত সংযুক্ত। এই কমিউটেটর দুটির সাথে একইভাবে দুটি ব্রাশ B1 B2 যুক্ত এবং B1 B2 থেকে বহির্বর্তনীর সংযোগ দেওয়া হয়। এই ক্ষেত্রেও সেই আর্মেচার কুণ্ডলীকে বাহ্যিক কোনো যান্ত্রিক শক্তির প্রভাবে ঘূর্ণনশীল করা হয় এবং ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুসারে আর্মেচার কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই আবিষ্ট তড়িৎ চালক বল থেকেই আমরা তড়িৎ প্রবাহ পেয়ে থাকি, সমমুখী তড়িৎ প্রবাহ, যা বহির্বর্তনীতে ডিসি প্রবাহ আকারে আমরা পেয়ে যাই। এই হলো ডিসি জেনারেটর, তার কার্যনীতি আমরা পরপর দেখে দেখে যাব।